ইউজারের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টুলস। তো আমরা টুলস অপশনে আছি। দেখুন টুলসের ভেতরে বেশ কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইম্পোর্ট, একটি হচ্ছে এক্সপোর্ট, একটি হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। তো এখানে প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাভেলেবল টুলস, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার। ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট টু ক্যাটাগরিজ টু ট্যাগস অর ভাইস ভার্সা, আমরা এখান থেকে সেটা করতে পারি। মানে আমাদের ট্যাগসগুলোকে যদি ক্যাটাগরিতে কনভার্ট করতে চাই বা কটা ক্যাটাগরিগুলোতে ট্যাক্সে কনভার্ট করতে চাই, এখান থেকে সেটা করা যায়। তো এই অ্যাভেলেবল টুলসে আসলে এখানে একটি টুলসের কথা বললো যে এই টুলসটার সাহায্যে আমরা এই কাজটা করতে পারবো। তো আমরা এখান থেকে যদি ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টের কাজ হচ্ছে আমরা বিভিন্ন, ধরেন আপনি আগে ব্লগারে ছিলেন, ব্লগার থেকে এখন WordPress.org-তে শিফট হয়েছেন। তো এখন ব্লগারের যে ফাইলটা, সেই ফাইলটা মানে ব্লগার থেকে আপনি আপনার সেই পোস্টগুলোকে কপি করে এখানে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি এই টুলসটা ইউজ করতে পারেন। তবে এই টুলসটা খুব একটা ইফেক্টিভ কোনো টুলস না। এটা দিয়ে যে একদম হুবহু সব কিছু একদম এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে হবে, সেটা এরকম হয় না। এরপরে অনেক সময় ওয়ার্ডপ্রেসের পোস্ট, পেজ, কমেন্ট, কাস্টম ফিল্ডস, অর্থাৎ যে পোস্টগুলো আমাদের সাইটে আছে সেগুলো যদি আমি চাই একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাব, তাহলে এই টুলসটি ব্যবহার করে আমরা করতে পারি। তবে সাধারণত প্রফেশনাল যে ওয়েবসাইট মাইগ্রেশন হয়, যে ধরেন একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে, কারণ একটা সাইট থেকে আরেকটা ওয়েবসাইটে শুধুমাত্র পোস্ট আর পেজ আর কমেন্ট আর কাস্টম ফিল্ড এগুলোই কি যাবে? এগুলো ছাড়াও তার অনেক কিছু আছে, সেখানে অনেক মিডিয়া কন্টেন্ট আছে। মিডিয়া কন্টেন্টগুলো আমাদেরকে হুবহু ঠিকঠাকভাবে একটা সাইট থেকে আরেকটা সাইটে নিতে হবে। একটু এদিক সেদিক হলে তো আর হলো না। তো এই জন্য আসলে এই টুলসটা খুব একটা কাজে লাগে না। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে যদি আমাদের টুকিটাকে কিছু এক্সপোর্ট করার প্রয়োজন পড়ে। ধরেন আমি এখান থেকে এক্সপোর্টে দিলাম, এখান থেকে আমি কী এক্সপোর্ট করতে চাই, শুধু পোস্ট এক্সপোর্ট করতে চাই। যদি পোস্ট এক্সপোর্ট করতে চাই, কোন অথরের পোস্টগুলোকে, ধরেন আব্দুল কাদের অ্যাডমিন, এইটার কত তারিখ থেকে কত তারিখের পোস্টগুলোকে আমরা এক্সপোর্ট করতে চাই, এখানে এক্সপোর্টে ক্লিক করলে একটি ফাইল ডাউনলোড হবে। সেই ফাইলটির ভেতরে এই পোস্টের ডাটাগুলো থাকবে। পরবর্তীতে এই সেম পোস্টগুলো যদি আমি কোনো ওয়ার্ডপ্রেস সাইটে ইম্পোর্ট করতে চাই, তাহলে আমি ইম্পোর্টে ক্লিক করব। এখানে ইম্পোর্ট থেকে ওয়ার্ডপ্রেসে যাব। এখানে প্রথমে ইনস্টল করে নিতে হবে যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টেড সিস্টেম, এটা ইনস্টল হচ্ছে। এখান থেকে রান ইম্পোর্টারে ক্লিক করব। তো রান ইম্পোর্টারে ক্লিক করলে যেই ফাইলটা ডাউনলোড হবে এক্সপোর্টের, ওই ফাইলটা আমি যে ওয়ার্ডপ্রেস সাইটে এখান থেকে আপলোড করে দেব, সেই পোস্টগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তো এইটা টুকিটাকি কিছু পোস্ট, পেজ এগুলো ইম্পোর্ট আপলোড করার ক্ষেত্রে এই অপশনটি কাজে লাগে। তবে প্রফেশনাল ক্ষেত্রে ওয়েবসাইট মাইগ্রেশনের জন্য এই অপশনটি তেমন একটা কাজে লাগে না বললেই চলে। তো টুলসের পর এখানে আছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। পার্সোনাল ডাটা থাকলে ওগুলোকে ইরেজ করে ফেলা যায়। ধরেন এখানে আমি ইরেজ পার্সোনাল ডাটা, এখানে অপশন যেটা দেখাচ্ছে যে আমরা কোনো ইমেল অ্যাড্রেসে দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে ওনার যে ডাটাগুলো আছে সেগুলোকে রিমুভ করে ফেলার। তো আসলে এই অপশনটা আমি নিজে কখনো ব্যবহার করি নাই এবং কখনো কোনো প্রফেশনাল কাজে লাগে কিনা জানি না। আমি যতগুলো ওয়েবসাইট ডেভেলপ করেছি, এই অপশনটা আগে ছিল না ওয়ার্ডপ্রেসে, এটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তো এটা অ্যাড করার পরে এরপরে বেশ কিছু ওয়েবসাইট আমার ডেভেলপ করা হয়েছে ওয়ার্ডপ্রেসে। তো যে কাজগুলো করেছি সেগুলোতে একটা তো এই অপশনটি লাগে নাই। সো আপনাদেরও এই টুলস আপনাদের কাজে লাগবে না। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি 500 ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবেন, কিন্তু এই টুলস আপনাদের কখনো কাজে লাগবে না বললেই চলে। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সেটিং। এই সেটিং হচ্ছে ওয়ার্ডপ্রেসের আরও একটি ইম্পর্টেন্ট পার্ট। সেটিংয়ের প্রথমেই জেনারেল যে অপশনটি, সেটার ভেতরে দেখুন সাইটের টাইটেল, এখান থেকে আমরা ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতে পারবো। তারপরে ট্যাগলাইন আমরা দেখেছিলাম কাস্টমাইজ সেকশন থেকেও চেঞ্জ করা যায়, ঠিক এখান থেকেও এটা চেঞ্জ করা যায়। এবং এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেইন ইউআরএল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে ভুল করে এই অ্যাড্রেসগুলোকে চেঞ্জ করে দেয়। কোনো অবস্থাতেই এই ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস এগুলো চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে আপনার সাইটের মেইন অ্যাড্রেস। এটা চেঞ্জ করলে দেখবেন আপনার সাইটে আপনি ঢুকতে সমস্যা হচ্ছে। তো এখানে এটা রাখবেন। এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইউজার হিসেবে আপনি আছেন সেটার ইমেল অ্যাড্রেস। মেম্বারশিপ আমরা এটা দেখেছি অলরেডি যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে নতুন যিনি মেম্বার হবে তার রোল কী হবে, অথর। সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারেন। এখানে টাইম জোন প্লাস UTC 0, আপনি আপনার যেখানে মানে যেই দেশকে টার্গেট করে আপনি ওয়ার্ডপ্রেস সাইট চালাচ্ছেন সেই দেশের টাইম জোন আপনি চুজ করে দিতে পারেন। তো এখানে ডেটের ফরম্যাটটা কেমন হবে, যে এপ্রিল 18, 2019 এইভাবে ডেট আসবে।
ওকে, এরপরে টাইম জোন কি এএম পিএমে দেখাবে নাকি কাস্টম কোনো ওয়েতে দেখাবে নাকি সরাসরি 24 ঘন্টার ফরম্যাটে দেখাবে সেটা চুজ করতে পারেন। উইক স্টার্টস অন, যে আপনার যে সপ্তাহের যে সাইকেল সেটা শুরু হবে কোন দিন থেকে, মানডে থেকে শুরু হবে না স্যাটারডে থেকে শুরু হবে, সেটা আপনি চুজ করে সেভ চেঞ্জেসে দিয়ে সেটিং করে দিতে পারেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রাইটিংয়ের ভেতর প্রথমে যেটি রয়েছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, যে আপনি যখন নতুন কোনো পোস্ট করবেন সেই পোস্টটি বাই ডিফল্ট কোন ক্যাটাগরিতে সিলেক্ট হবে। তো এখানে ওয়ার্ডপ্রেসে আনক্যাটাগরাইজড নামে একটি ক্যাটাগরি থাকে, যেহেতু আপনি কোনো ক্যাটাগরি দেন নাই, সো ক্যাটাগরি দেওয়ার আগে এটা বাই ডিফল্ট আনক্যাটাগরাইজড এই সেকশনে এটা অটোমেটিক্যালি এই ক্যাটাগরি আন্ডারে চলে যাবে। এরপরে ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ডই থাকবে, এখানে আমরা অন্য কোনো পোস্ট টাইপ দিচ্ছি না। মেল সার্ভার এগুলো খুব একটা কাজ করার দরকার নেই। এখানে একটি কথা বলে নিচ্ছি, আপনি যখন লোকাল হোস্টে কাজ করবেন, লোকাল হোস্টে কিন্তু এই মেল কাজ করবে না, কারণ লোকাল হোস্টে আপনার ইমেল কাজ করে না, কারণ এটা আপনার কম্পিউটারের বেসিক, এটার সাথে কোনো মেল সার্ভার কানেক্টেড নেই। তো আপনি যদি ইমেলকে কাজ করাতে চান, আপনি যে হোস্টিং ব্যবহার করবেন ওই হোস্টিংয়ের সাথে মেল সার্ভার থাকবে, তো সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। সো লোকাল হোস্টে যদি মেল সার্ভার ইউজ করতে চান তাহলে আপনাকে একটা মেল সার্ভার নিয়ে সেখানে সেট আপ করে নিতে হবে, ওইটা অনেক ঝামেলা। তার থেকে আপনি যখন হোস্টিং কিনবেন, কারণ আপনার ওয়েবসাইটের মেইন গোল কি, মেইন গোল হচ্ছে আলটিমেটলি কোনো একটা হোস্টিংয়ে হোস্ট করা। তো কোনো একটা হোস্টিংয়ে যখন আপনি হোস্ট করবেন আলটিমেটলি সেখানে একটা মেল সার্ভার থাকবে, সো এই জন্য এটা আর কোনো ইম্পর্টেন্ট ইস্যুই না। এরপরে ডিফল্ট মেল ক্যাটাগরি আনক্যাটাগরাইজড ওকে, সেভ চেঞ্জেস দিলে সেভ হয়ে যাবে। এরপরে যে অপশন রয়েছে সেটি হচ্ছে রিডিং অপশনে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি খুব ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজকে আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন। যেমন এই হচ্ছে বর্তমানে আমাদের হোম পেজ, আমি একটু রিফ্রেশ করি। এই হোম পেজে দেখুন বাই ডিফল্ট আমরা যে পোস্টগুলো করেছি একটার পর একটা পোস্ট আসতেছে, কিন্তু অনেক ওয়েবসাইটে গেলেই দেখবেন এমন না, ওয়েবসাইটে গেলে পোস্ট ঠিকই আছে কিন্তু হোম পেজে এমন কিছু আসে না, হোম পেজে আসে আলাদা একটা ডিজাইন, একটা অন্যরকম একটা লুক। এবং আপনি যখন ব্লগে যান স্ল্যাশ দিয়ে ব্লগে ক্লিক করেন তখন দেখবেন সেখানে অন্যরকম একটা লুক আসে। তো এইটা কিভাবে করা হয়, হোম পেজের এই ডিজাইনটা এখান থেকে চেঞ্জ করা যায়। যেমন আমি যদি এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে নতুন কোনো একটা পেজ ক্রিয়েট করি, ধরেন পেজ থেকে অ্যাড নিউ, এখানে আমার নতুন একটা পেজ আমি ক্রিয়েট করলাম, এখানে আমি ধরেন এটা কেটে দিচ্ছি, ফ্রন্ট পেজ এই নামে একটি পেজ আমরা ক্রিয়েট করলাম। এখানে ফিচার ইমেজ, আচ্ছা এই থিমটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি কোনো টেমপ্লেট সিলেক্ট করার অপশন নেই। বিভিন্ন থিমে আপনি দেখবেন ফ্রন্ট পেজের জন্য আলাদা টেমপ্লেট থাকে, তো এইটার আসলে এই অপশনটি নেই। আপনারা যারা আমাদের ওয়েবগুরু কোর্স দেখেছেন সেখানে আমরা কিন্তু টেমপ্লেট বানানোও দেখেছি, যে কাস্টম টেমপ্লেট কিভাবে বানাতে হয়, এইখানে সেই টেমপ্লেটের নাম কিন্তু প্রদর্শিত হয়। তো এই পেজটাকে আমরা ওই টেমপ্লেট দিতে পারতাম, তবে যেহেতু নেই আমরা এখানে জাস্ট এতটুকু লিখে দিচ্ছি, এটা আমাদের হোম পেজ লিখে পাবলিশ করলাম। তার মানে এই পেজটা বর্তমানে একেবারেই ফাঁকা। আমরা রাইট ক্লিক করে যদি ওপেন করি আমরা দেখব এই হচ্ছে এই পেজটা একেবারেই ফাঁকা। এখন আমি চাচ্ছি এই পেজটা থাকবে আমার হোম পেজ, এবং এই কন্টেন্টগুলো অর্থাৎ যে কন্টেন্টগুলো আমরা দিয়েছি অন্যান্য যে পোস্টগুলো সেই পোস্টগুলো থাকবে স্ল্যাশ দিয়ে কেউ ব্লগ লিখলে সেখানে যাবে। তো সেইটা করার জন্য আমি এখানে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করে নিই। পেজের ভিতরে আমরা সেটার নাম দেব ব্লগ, আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারি। এইখানে আমাদের ব্লগগুলো আসবে, এখানে আমরা কিছু লিখছি না, জাস্ট পাবলিশে হিট করছি। এবার এই পেজটাকে আমি একবার রিফ্রেশ করি সেটিংয়ে। এবার আমাদের লেটেস্ট যে পোস্টগুলো সেগুলো যাবে ব্লগে, আর হোম পেজের ডিজাইন থাকবে হোম পেজে। এখন এখান থেকে আমরা হোম পেজ হিসেবে সিলেক্ট করি ফ্রন্ট পেজ, যেটা আমরা করলাম, এবং ব্লগ পেজ হিসেবে সিলেক্ট করি ব্লগ পেজ দিয়ে এবার আমরা সেভ চেঞ্জেসে দিলাম। এবার আপনি আপনার মেইন ওয়েবসাইটটাকে ভিজিট করুন। দেখুন এই হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটে যে পোস্টগুলো ছিল, যে পোস্টগুলো একটার পর একটা আসতো, এখন আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টগুলো কিন্তু আসছে না, অর্থাৎ এটা আমাদের হোম পেজ, এই নামে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটা এখানে আসতেছে। তো এখন এই যে হোম পেজ, তো ওই পেজটা অর্থাৎ এই যে আমাদের ফ্রন্ট পেজটা, এইটাকে যদি আমরা যে কোনো ডিজাইন দেই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের হোম পেজটা সেই ডিজাইনটা পেয়ে যাবে। তো এইভাবেই মূলত আপনি কাস্টম ডিজাইন হোম পেজ ইমপ্লিমেন্ট করেন এবং ব্লগ পেজে সেই কন্টেন্টগুলোকে রাখেন। যেমন এবার যদি আমরা সেই কন্টেন্টগুলোকে দেখতে চাই, যে পোস্টগুলো আমরা করেছি, এর জন্য আমরা ব্লগে লিখে যদি এন্টার দিই ওয়েবসাইটের নেমে শেষে, এবার দেখব ব্লগের আন্ডারে সেই পোস্টগুলো আসতেছে, এই যে দেখুন ওই পোস্টগুলো আসতেছে ব্লগের আন্ডারে। কিন্তু হোম পেজ আপনি যদি চলে যান তখন হোম পেজ একেবারেই ফাঁকা, অর্থাৎ যেই পেজটা আমরা ক্রিয়েট করেছি সেই পেজটাই হোম পেজ হিসেবে প্রদর্শিত হচ্ছে। আর ওপরে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে হেডার পার্ট, তো হেডার পার্ট আপনি যে পেজেই যাবেন সেই পেজেই সেম দেখাবে। এটা যে বিভিন্ন থিমে অপশন থাকে হেডার চেঞ্জ করার মতো, তো
এইখানে আসলে সেই অপশনটি আমরা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে হেডার সব জায়গায় এক, শুধু পেজের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন ব্লগ পেজে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখাতে চান? 10টা, এক একটা পেজে 10টা করে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। এবং এখানে দেখুন আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় দেখেছিলাম না যে এটা ওয়েবসাইটটা যেহেতু আমরা মাত্র ডিজাইন করতেছি, দ্যাটস ওয়াই এটা সার্চ ইঞ্জিন যাতে ইন্ডেক্স না করে সেখানে টিক চিহ্ন দিয়েছিলাম। এবং এই যে দেখুন এই অপশনটা, এখান থেকে আপনি সেই টিক চিহ্নটি তুলে দিতে পারবেন। তো আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন সার্চ ইঞ্জিন যাতে শুরুতেই আপনার ওয়েবসাইটকে ক্রল না করে, তখন আপনি এই টিক চিহ্নটি দিয়ে দেবেন। এবং যখন আপনার ওয়েবসাইটের ডিজাইন শেষ হবে, যখন আপনি ওয়েবসাইটকে লঞ্চ করবেন পুরো ওয়ার্ল্ডের জন্য, তখন আপনি এই টিক চিহ্নটি এখান থেকে তুলে জাস্ট সেভ চেঞ্জেস দিলেই আপনার ওয়েবসাইট ক্রল হবে। তো এখানে আমি আবারও বলে নিচ্ছি, আগেও বলেছিলাম যে লোকাল হোস্টে কোনো আপনার ওয়েবসাইট ক্রল হবে না, কারণ এইটা আপনার কোনো ওয়েবসাইটই না। এই যে লোকাল হোস্ট /project01, এটা মূলত কোনো ওয়েবসাইটই না, এটা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করে শেখার জন্য। তো আপনার ওয়েবসাইট হবে তখন যখন আপনি একটা ডোমেইন কিনবেন, একটি হোস্টিং কিনবেন এবং সেখানে লাইভ সার্ভারে ওয়েবসাইট আপলোড করবেন। তো সেইটা হবে মেইন ওয়েবসাইট, ওইটা আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারবেন। এখানে আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারবেন এবং এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। এরপরে যেটা আছে ডিসকাশন সেকশনে আপনি আপনার ওয়েবসাইটে যে কমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয় আছে, যে অন্যান্য ইউজাররা কীভাবে ইন্টারাক্ট করবে, সেই বিষয়ে কিছু সেটিং পাবেন। দেখুন শুরুতে যে অপশনগুলো রয়েছে, যে ডিফল্ট আর্টিকেল সেটিং, একটা আর্টিকেলের ডিফল্ট কী কী অপশন এখানে আসবে ডিসকাশন রিলেটেড, যেমন অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লক লিঙ্কড টু ফ্রম দ্য আর্টিকেল, যে একটি ব্লক আর্টিকেল থেকে যে ব্লকগুলোকে লিঙ্ক দেওয়া হবে তাদের কাছে নোটিফিকেশন যাবে কিনা, এটা দিয়ে রাখতে পারেন। যে কাউকে যদি আপনি আপনার আর্টিকেল থেকে একটি লিঙ্ক দেন, তার কাছে একটি নোটিফিকেশন গেল যে আসলে আপনাকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেও চাইলে আপনাকে একটি লিঙ্ক দিতে পারে। এটা একসময় কাজ করতো, যে ওই যে এটা হচ্ছে ওই যে ট্র্যাক ব্যাক পিং ব্যাক, এই যে অপশনগুলো আমরা দেখেছি সেটার মতোই। তো এখানে দেখুন অ্যালো লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, যে অন্যান্য কোনো ব্লগার যদি আপনাকে লিঙ্ক দেয় তার কাছ থেকে আপনি নোটিফিকেশন পাবেন কিনা, সেই অপশন। তারপরে পিপল টু পোস্ট কমেন্ট আর নিউ আর্টিকেল, নতুন আর্টিকেলে পিপল পোস্ট কমেন্ট করতে পারবে কিনা। এরপরে আরও বিভিন্ন অপশন আছে, দেখেন অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন আর্টিকেল ওল্ডার দ্যান 14 days। এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন, তাহলে যে পোস্টগুলো 14 দিনের বেশি ওভার হয়ে যাবে সেখানে আর কেউ নতুন কোনো কমেন্ট করতে পারবে না। এই ধরনের কাজ অনেক সময় করা যায়, বিভিন্ন নিউজ পেপার সাইটে এরকম হতে পারে। তারপর দেখেন এনিওয়ান পোস্টে কমেন্ট, যে কেউ পোস্ট করতে পারে, কমেন্ট হেল্ড ইন মডারেশন, এইটা অপশনটা দেওয়া আছে। তো এর কারণে কেউ কমেন্ট করলেই হুট করে কমেন্টটা পাবলিশ হয়ে যায় না, কমেন্টটা মডারেশনের জন্য থাকে। ওকে, তো বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, কমেন্ট অ্যাপিয়ার হওয়ার পূর্বে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড হতে হবে। কমেন্ট অথর মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট, যে একজনের কমেন্ট অ্যাপিয়ার হওয়ার আগে একজন কমেন্ট অথরের আগে আরও কোনো কমেন্ট থাকতে হবে। তো এই অপশনগুলো আপনারা পড়ে দেখবেন কী কী বলেছে, এখানে আসলে ওইভাবে বলার কিছুই নেই। আপনি এখানে ডিফল্ট অ্যাভাটার সিলেক্ট করতে পারেন, যে কমেন্ট করবে তার কিছু ছবি দেখাবে, যেমন এই যে আইডেন্টি এই আইকন বা হোয়াট অ্যাভাটার, এরকম একটা অ্যাভাটার দিয়ে আপনি জাস্ট সেভ চেঞ্জ দিতে পারেন। তাহলে যারা কমেন্ট করবে তাদের বাই ডিফল্ট এখান থেকে কিছু ছবি এখানে চলে আসবে। তো এই হচ্ছে কমেন্টের কাজ। এরপরে আমরা মিডিয়াতে চলে যাচ্ছি। মিডিয়াতে হচ্ছে আমাদের থাম্বনেল ইমেজের সাইজ কত হবে, 150x150, মিডিয়াম সাইজ কত হবে, ইমেজের লার্জ সাইজ কত হবে, এবং সেভ চেঞ্জেস। তো এই অপশনগুলো আসলে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এর কারণ হচ্ছে আপনি যখন প্রিমিয়াম থিম ব্যবহার করবেন, সেই থিমে এই থাম্বনেল ইমেজ এগুলো সব সিএসএস দিয়ে ওখান থেকে অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। তবে এরপরে যে বিষয়টি নিয়ে টেনশন করতে হবে সেটি হচ্ছে মূলত এই পার্মালিঙ্ক। একটি ওয়েবসাইটের এসইওর জন্য এই পার্মালিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। একদম অন্যতম একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই পার্মালিঙ্ক। বর্তমানে দেখুন আমরা যদি কোনো পোস্ট ওপেন করি, আমাদের কিন্তু এখন পোস্টগুলো আছে ব্লগ পেজে, এখন কিন্তু আর হোম পেজে পোস্ট নাই। ধরেন এই প্রথম পোস্টটাই আমরা ক্লিক করে ওপেন করলাম, দেখুন পার্মালিঙ্কটা দেখাচ্ছে প্রথমে আমাদের ডোমেইনের নাম, তারপরে ডেট, তারপরে দেখাচ্ছে আমাদের যে পার্মালিঙ্ক যেটা আমরা দিয়েছি সেটা। কিন্তু এসইওর জন্য এই পার্মালিঙ্ক স্ট্রাকচার মোটেও ঠিক না। যেমন আমরা যারা এসইও ভিডিও দেখেছি সেখানে আমরা দেখেছি। তো এইটার জন্য পার্মালিঙ্ক স্ট্রাকচার হচ্ছে এই যে এটা পোস্ট নেম, এখান থেকে আমাদেরকে এই পার্মালিঙ্ক স্ট্রাকচার চুজ করতে হবে। আমাদের ওয়েবসাইটের নাম /পোস্ট নেম দিয়ে আবার এখানে দেখুন ক্যাটাগরির জন্য পার্মালিঙ্ক স্ট্রাকচার সেট করা যায়। তো আমরা এখানে এগুলো করছি না, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট এবার আমরা আবার হোম পেজে ব্যাক করি। হোম পেজ থেকে আমরা ব্লগ পেজে আসি, কারণ ব্লগে এখন আমাদের কন্টেন্টগুলো আছে, এখন আর হোম পেজে নাই। ব্লগে চলে এসেছি, এখান থেকে কোনো একটা পোস্টে ঢুকি, এই যে দেখুন এবার আমাদের পার্মালিঙ্ক স্ট্রাকচার
এসিও ফ্রেন্ডলি হয়েছে। তো এইভাবে এই পারমালিঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। তো এই পারমালিঙ্কের পরে যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেসি, যে প্রাইভেসি পলিসি পেজ। আমাদের ওয়েবসাইটের জন্য আমরা যদি কোনো প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এই পেজ থেকে একটা নতুন প্রাইভেসি পলিসি নিব। ধরেন আমি এখানে নিচ্ছি, আমি পেজ থেকে অ্যাড নিউ, এটা ওপেন উইথ নিউ ট্যাবে দিয়েছি আমরা। কোনো লিঙ্কে যদি আপনি ওপেন উইথ নিউ ট্যাব করতে চান, তাহলে ওই লিঙ্কের উপর মাউসের কার্সার রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম নতুন ট্যাব নিয়ে ওপেন হয়ে যাবে। তো ধরেন আমার ওয়েবসাইট একটি প্রাইভেসি পলিসি পেজ আছে, আমি এটাকে পাবলিশ করছি। এবার আমরা এই পেজটাকে একবার রিফ্রেশ করে নিই, নয়তো ওই অপশনটা নাও আসতে পারে। ওকে, এখান থেকে আমরা প্রাইভেসি পলিসি, এই যে পেজটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করে ইউজ দিস পেজ দিব। তাহলে আমাদের এই পেজটা এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজ হিসেবে গণ্য হবে। এটা আসলে করাটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট যেহেতু অপশন দিয়েছে আমরা দেখলাম। এবং সবশেষে এই যে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, স্মার্ট স্লাইডার, এগুলো তো আমরা প্লাগইনের ব্যবহারের সময় দেখেছিলাম যে অপশনগুলো এসেছে। সর্বশেষ যে অপশন সেটা হচ্ছে কলাপস মেনু। এটা দিলে এই মেনুটা বাম পাশে কলাপস হয়ে যাবে। আপনাদের কাজ করতে যদি সুবিধা মনে হয় এইভাবে, তাহলে এটাকে কলাপস করে আপনারা কাজ করতে পারেন। আবার এটা দিলে এটা চলে আসবে। আচ্ছা, আমরা কিন্তু আপনার নিশ্চয়ই স্মরণ আছে, এখান থেকে আমরা এই যে রিডিং সেকশনে, অর্থাৎ আমরা এই যে ডিসকাশন সেকশনে গ্র্যাভেটার চুজ করেছিলাম। যেহেতু আমাদের কোনো বাই ডিফল্ট গ্র্যাভেটার দেওয়া ছিল না, এবং ওখান থেকে আমরা ওই রকম একটি গ্র্যাভেটার চুজ করেছি। দেখুন আমাদের এখানে সেই টাইপের একটি গ্র্যাভেটার এখানে প্রদর্শিত হচ্ছে। তো যাই হোক, এই ছিল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। আই হোপ আমরা বুঝতে পেরেছি, একদম ইন ডিটেলসে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে এটাতে বেসিক নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রকার সমস্যা না থাকে। তো এরপরও যদি কোথাও কোনো সমস্যা থাকে, নির্দ্বিধায় আমাদেরকে ইমেল করে দিন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রিপ্লাই করার। তবে এখানে একটি কথা আপনাদেরকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলছি, যে দয়া করে কোনো একটা সমস্যায় যদি আপনি পড়েন, সেটা নিজে নিজে একবার সলভ করার চেষ্টা না করে সরাসরি হুট করে ইমেল করে দিবেন না। আপনি হয়তো বলতে পারেন আপনি আমাদের থেকে কোর্স কিনেছেন, কিন্তু আমি কেন আপনাকে ইমেল করতে মানা করব? এত বড় সাহস আমার কেন হবে? এটা হচ্ছে এই কারণে যে আপনারা সবাই যদি খুঁটিনাটি ছোট ছোট বিষয়ে ইমেল করা শুরু করেন, তাহলে এত পরিমাণ ইমেল আমাদের কাছে আসা শুরু হবে যে ইমেলগুলো রিপ্লাই করতে করতে অনেক সময় লেগে যাবে, এবং এতে করে কিন্তু আলটিমেটলি সবাই খুব আস্তে আস্তে, অর্থাৎ বেশ দেরিতে দেরিতে ইমেলের রিপ্লাই পাবে। তো আমরা এই টিউটোরিয়ালে কিন্তু আপনাদেরকে দেখাই, আমরা প্রায়ই কিন্তু দেখাই যে কিভাবে খুঁজে বের করতে হয় সমস্যার সমাধান। যেমন এই কোর্সেও আমরা দেখিয়েছি যে ওয়ার্ডপ্রেসের সেই রেজিস্ট্রেশনের লিঙ্ক কিভাবে নেট থেকে খুঁজে বের করতে হয়। তো এইভাবে আপনি যখনই কোনো পার্ট বুঝবেন না, এভাবে খুঁজে বের করার চেষ্টা করবেন। নিজেরটা নিজে সলভ করতে পারলেই কিন্তু আপনি প্রকৃত শিখতে পারবেন। যখনই কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করবেন, সেখানে দেখবেন নতুন কিছু না কিছু প্রতিটা প্রজেক্টেই আপনার হয়তো শেখা লাগতে পারে। তো সেই শেখাগুলা ইন্টারনেটমুখী হতে হবে। যত বেশি ইন্টারনেটমুখী হবেন, তত বেশি আপনি শিখতে পারবেন। তো আই হোপ বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী মডিউলের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।